বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমি আজ কটশিটের অঙ্ক নিয়ে ক্লাস শুরু করতেছি। এর আগের ক্লাসে আমি কটশিটের নিয়মাবলী নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর ক্লাসে, এটা ছিল 1 নম্বর ক্লাস আমার, প্রায় 45 মিনিট 46 মিনিটের ক্লাস। আর আজকে আমি অঙ্ক শুরু করতেছি কটশিটের। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আপনাদের ভালো থাকাটা আমার একান্ত কামনা। আজকের এই ক্লাসটা যেই সকল ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য, আমি তাদের কথা বলতেছি। এটা এই বিবিএস পাস কোর্স থার্ড ইয়ারে আছে, কর্সশিট অধ্যায়টা বিবিএস পাস কোর্স থার্ড ইয়ারে আছে। তারপর বিবিএ অনার্স অ্যাকাউন্টিং এবং বিবিএ অনার্স ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছে। থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে, পাশাপাশি দুইটা সাবজেক্টে এই অধ্যায়টা আছে। বিবিএ অ্যাকাউন্টিং এর দুইটা সাবজেক্ট আছে, ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে, কস্ট অ্যাকাউন্টিং আছে। মানে একটা অধ্যায় দুইটা বই আছে, দুইটা সাবজেক্টের বিষয় আছে। তাহলে এই একটা অধ্যায় করলে, বিশেষ করে বিবিএ অ্যাকাউন্টিং এর এটা কস্ট অ্যাকাউন্টিং এর বইও পাবে, পাশাপাশি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বইও পাবে। মানে এক অধ্যায় দিয়ে দুইটা বইয়ের দুইটা কাজ শেষ এই অধ্যায়টা দ্বারা। এবং সেম ম্যানেজমেন্ট গ্রুপে যারা আছে এরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পাবে, এদের মনে কস্ট অ্যাকাউন্টিং নেই। আর পাশাপাশি যারা এমবিএ তে আছে, এমবিএ প্রথম পর্ব এটা এই কস্ট এমবিএ প্রথম পর্ব যারা অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিং গ্রুপের মধ্যেও আছে এটা। পাশাপাশি যারা ম্যানেজমেন্টে আছে, ম্যানেজমেন্ট গ্রুপ আছে, বইটা আছে। বইটা ইয়াটা হচ্ছে দেখি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে প্রথম অধ্যায় এটা আছে। তাহলে এমবিএ তো আছে, এমবিএ প্রথম পর্ব আছে, এমবিএ প্রথম পর্বে অ্যাকাউন্টিং আছে, প্রথম পর্ব ম্যানেজমেন্টে আসে। পাশাপাশি এটা এমবিএ ফাইনাল ইয়ার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর একটা অধ্যায়ের কিছু অংশ হিসাব আছে। ওই অধ্যায়ের মধ্যে প্রায় 5-6টা অধ্যায় আছে, তার মধ্যে এটাও যুক্ত আছে। তাহলে আমি কি বুঝতে পারতেছি, এই একটা অধ্যায় করলে বিবিএস থার্ড ইয়ারের স্টুডেন্টরা উপকৃত হবে, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের স্টুডেন্টরা উপকৃত হবে। এদের দুইটা সাবজেক্টের পড়া শেষ হবে একটা অধ্যায় করে, কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। পাশাপাশি এমবিএ প্রথম পর্বের মধ্যে ম্যানেজমেন্ট গ্রুপের ছাত্ররাও পাবে এবং অ্যাকাউন্টিং গ্রুপের ছাত্ররাও পাবে। আবার সর্বশেষ হচ্ছে এটা এই এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর একটা অধ্যায় 5-6টা অধ্যায় নিয়ে একটা অধ্যায় আছে, তার মধ্যে এটার অংশ আছে। তাহলে বিবিএস থেকে শুরু করে এমবিএ পর্যন্ত প্রত্যেক স্টুডেন্টরা এটা সুবিধা পাবে। এবং কেউ আবার ইন্টারে যারা আছে, ইন্টারে এটা আছে, আবার 9-10ও আছে। তবে এখানে বাংলায় আছে, আমাদের এখানে ইংরেজি, সেই জন্য ইন্টারের মধ্যে কথাগুলো আমি সব বাংলায় বলি, বাংলার পাশাপাশি ইংরেজি দুটাই বলি। কোনো স্টুডেন্ট এইচএসসি এর স্টুডেন্টরা যদি চায় উৎপাদন ব্যয় বিবরণী বাংলা, এটা এরাও করে ফেলতে পারবে। আমি তো বাংলা ইংরেজি সবগুলো একসাথেই বলেই যাচ্ছি। তাহলে এই অধ্যায়টা হচ্ছে পরবর্তীতে আবার ইন্টারের জন্য আমি বাংলায় করব, আপাতত আমি এটা উপরের ক্লাসগুলোর জন্য করতেছি। তাহলে আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি শুরু করতেছি। আর আমার চ্যানেলের নাম হচ্ছে কমার্স একাডেমি, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। কমার্স একাডেমি, এই কমার্স একাডেমি ইউটিউবে গিয়ে youtube.com/c/কমার্স একাডেমি জীবন স্যার লিখে দিলে পাওয়া যাবে, অথবা ইউটিউবে সার্চ বক্সে শুধুমাত্র জীবন স্যার লিখলেও পাওয়া যাবে। কিওয়ার্ড যেটাই দিবেন জীবন স্যার, আমি আবার দেখাই দিব। আবার বেস্ট কমার্স একাডেমি লিখে পাওয়া যাবে, কমার্স একাডেমি লিখে আমাকে খুঁজে পাওয়া যাবে। আশা করি আপনারা সাথে থাকবেন, প্রত্যেককে বলবেন দেখার জন্য। আমি চেষ্টা করতেছি যাতে ভালো মতো ক্লাসগুলো উপভোগ করার জন্য, সবাই দেখার জন্য। আর সামনে আমি লাইভ ক্লাসও দিব রাত্রে, সবার থেকে মতামত নিব ফেসবুকের মাধ্যমে, দেখি কি করতে পারে। তাহলে আমি শুরু করতেছি এখন একটা অঙ্ক। আজকে এটা দ্বিতীয় ক্লাস হবে আমার জন্য এবং আপনাদের জন্য কস্টশিটের বা কস্ট স্টেটমেন্টের দ্বিতীয় ক্লাস। আমি শুরু করতেছি। আমাদের কোয়েশ্চেনে আছে দেখি দ্য ফলোইং ফ্রম দ্য ফলোইং, এটা এই বইটা আবিদ পাবলিকেশনের বই। অঙ্কগুলো বিভিন্ন সব বই পাবলিকেশনের বইতেও আছে, হয় এই ফিগারগুলো চেঞ্জ হবে কিন্তু নামগুলো সব সেম। একটা বই থেকে যে কোনো একটা অঙ্ক ভালো মতো জানলে যে কোনো বইয়ের অঙ্কগুলো অবশ্যই অনায়াসে করা যাবে। এটা হচ্ছে আবিদ পাবলিকেশনের বই। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অফ
রাহাত ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যাজ অন 31st ডিসেম্বর 2013 বলা হচ্ছে 2013 সালে 13 ডিসেম্বর তারিখে রাহাত ম্যানুফ্যাকচারিং কোম্পানির নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কি কতটুকু একটু বের করতে বলা হচ্ছে সেটা আগে বুঝতে হবে। প্রিপেয়ার তৈরি করো এ স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, শুধুমাত্র এই অংশটা তৈরি করতে বলা হচ্ছে। আমরা কিন্তু এই অঙ্ক আলোচনা করার প্রথম ক্লাসের মধ্যে পুরো কস্টশিট নিয়ে সেলস পর্যন্ত নিয়ে আলোচনা করেছি। ওখানে বিভিন্ন ধাপগুলো আছে, ধাপের মধ্যে কিন্তু এই কস্ট অফ গুডস এটা অঙ্ক, পুরো অঙ্ক না, ছোট্ট একটা, এটা বি পার্টের অঙ্ক, শুধুমাত্র কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করতে বলা হচ্ছে। তাই এই অঙ্কটা একেবারেই ছোট, কিন্তু আমরা আলোচনা করার সময় ক্লাসে, আশা করি আপনারা সবাই কস্টশিটের চার্টটা শিখে ফেলছেন। আমি ডিটেলস আলোচনা করেছি, ওই ডিটেলসের সামান্য অংশ এই অঙ্কের মধ্যে ব্যবহার হচ্ছে। শুধুমাত্র স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, উৎপাদন ব্যয় বিবরণী, এটা হ্যাঁ এই অংশটাই বের করতে হবে। বের করার জন্য আমাদের এই তথ্যগুলো দিয়েছে। এই তথ্যগুলোর মধ্যে স্টেটমেন্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের যে আইটেমগুলো আমাদের অঙ্কের মধ্যে প্রয়োজন হবে সবগুলো ব্যবহার করব, আর যেগুলো এই অংশের মধ্যে আসবে না সেগুলো আমাদের মধ্যে অঙ্কের মধ্যে কস্ট অফ গুডস স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে কস্ট অফ গুডস স্টেটমেন্টের এই সলিউশনের মধ্যে এই কস্ট অফ গুডস স্টেটমেন্ট ম্যানুফ্যাকচার প্রাইম কস্টের পরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পর অংশটা কস্ট অফ গুডস, গুডস ম্যানুফ্যাকচার, এই অংশটা আমাদেরকে বের করে দিতে হবে। তাহলে এই অংশটা বের করতে গেলে এখন আমাদের এখানে বাড়তি আইটেম দেওয়া আছে, বাড়তি আইটেমগুলো অঙ্কের মধ্যে আসবে না, যেহেতু আমাদের অতটুকু সবগুলো আইটেম অতটুকু বলে নাই, শুধুমাত্র বলেছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করার জন্য। তাহলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করা অথবা প্রোডাকশন কস্ট বের করার জন্য আমি আপনাদের নিয়ম বলে দিয়েছিলাম, নিয়ম শিখেছি, আশা করি আপনাদের মনে আছে। এই নিয়মটাই অনুসরণ করে যেতে হবে। তারপর আমি এখান থেকে একবার দেখিয়ে দিয়ে আবার আলোচনা করতেছি। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করার জন্য প্রথমত কস্ট অফ র মেটেরিয়াল ইউজড বের করতে হবে। কস্ট অফ র মেটেরিয়াল ইউজড বের করার সূত্র আমরা অবশ্যই শিখেছি। কস্ট অফ র মেটেরিয়াল ইউজড করে বের করতে হবে প্রাইম কস্ট, প্রাইম কস্টের উপরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এই অংশটা ছোট্ট একটা অংশ। তাহলে আমি আলোচনায় যাচ্ছি। আমাদের অঙ্কের মধ্যে কোশ্চেনে কি আছে একটু দেখে নিই। ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, র মেটেরিয়ালের বাংলা মনে আছে কাঁচামাল, কাঁচামালের ওপেনিং স্টক মানে কি প্রারম্ভিক মজুদ, কাঁচামালের প্রারম্ভিক মজুদ 30,000 টাকা, 30,000। পারচেস অফ র মেটেরিয়াল, পারচেস মানে কি ক্রয়, অফ র মেটেরিয়াল মানে কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয় এত টাকা পাইলাম। ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, কাঁচামালের সমাপনী মজুদ পাইলাম। ডিরেক্ট লেবার কস্ট, প্রত্যক্ষ শ্রম খরচ পাইলাম। ডিরেক্ট এক্সপেন্স, প্রত্যক্ষ খরচ পাইলাম। ফ্যাক্টরি ওভারহেড, কারখানা উপরিখরচ পাইলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, প্রশাসনিক ওভারহেড শব্দের অর্থ উপরিখরচ, উপরিখরচ মানে পরোক্ষ ব্যয়, প্রত্যক্ষ ব্যয় পরোক্ষ ব্যয় ছিল না, পরোক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়কে ইনডিরেক্ট এক্সপেন্স বলে, ওভারহেড বলে। সেলিং ওভারহেড, বিক্রয় পরিখরচ। তাহলে এই আইটেমে কয়েকটা আইটেম দেওয়া আছে, এই কয়েকটা আইটেম থেকে আমাদেরকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করতে হবে। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করার জন্য আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড বা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এই দুইটা আইটেম অঙ্কের মধ্যে প্রয়োগ হবে না। এগুলো যদি বলতো টোটাল কস্ট বের করো তখন এই দুইটা সহ চলে আসতো। আমাদের টোটাল কস্ট বলে না, আমাদের শুধু বলতে থাকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। প্রত্যেককে অঙ্কটা জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আবারও বলতেছি, অঙ্ক জানার জন্য শেখার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে গত 1 নম্বর ক্লাসে আমি যে চার্টটা আলোচনা করছি, চার্টটা কমপ্লিট মুখস্থ থেকে যেতে হবে, বুঝে রাখতে হবে। ওইটা যে জানে তার জন্য অঙ্কটা পানির মতো সোজা, কিছুই না। আচ্ছা জায়গা ধরে নিচ্ছে আপনারা সবাই শিখে ফেলছেন, আমি এখন অঙ্কের মধ্যে যাচ্ছি। অঙ্ক করার সময় প্রথমত কি করতে হবে, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এই যে রাহাত ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমাদের এখানে দেওয়া আছে রাহাত ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা লিখে ফেলতে হবে। তারপর বের করতে হচ্ছে কি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, গুডস ম্যানুফ্যাকচার এটা এস হবে এখানে, স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, উৎপাদন ব্যয় বিবরণী। তারপর এটা তারিখ কখন, 31শে ডিসেম্বর 2013 সাল। ফর দ্য ইয়ার এন্ডেড, এটা এক বছরের অঙ্ক। ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2013, এগুলো আগে লিখে ফেলতে হবে। আশা করি সবাই জানেন। তারপর আমি বললাম, এরপরে আমাদের অঙ্কের পালা, অঙ্ক করে যেতে হবে। আমাদের গড় হচ্ছে মানে চার্টের মধ্যে 3 কলাম দিয়েছে, এখানে আইটেম কম, 2টা কলাম করলে হবে। এটা হবে পার্টিকুলার, এদিকে ইচ্ছাগুলো পার্টিকুলার লেখা যাবে, পার্টিকুলার টাকা টাকা, এখানে পার্টিকুলারের জন্য সারিটা টানে নাই, এখানে আপনারা পার্টিকুলার লিখে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই যে গড় আমাদের চলে আসলো অঙ্ক। আমাদের প্রথম বের করতে হবে, যেহেতু কাঁচামাল সংক্রান্ত এখানে 3টে আইটেম আছে। আমি গত ক্লাস আলোচনার মধ্যে 1 নম্বর ক্লাসের মধ্যে কাঁচামালের ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, পারচেস অফ র মেটেরিয়াল আনার জন্য আবার পরিবহন খরচের কথা বলছি, র মেটেরিয়াল ফেরত দিলে ফেরতের কথা বলছি, র মেটেরিয়াল যদি কোনো নষ্ট হয় এটার কথা বলছি, রিটার্নের কথা বলছি।
এই আর সমাপনী মজুদের কথা বলছে। এখানে এত পাঁচটা কথা বলছে, কাঁচামালের প্রারম্ভিক মজুদ, কাঁচামাল ক্রয়, ক্রয় পরিবহন ফেরত, সমাপনী মজুদ। এখানে অতগুলো নাই, এখানে শুধুমাত্র দেওয়া আছে কি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, তিনটা আইটেম দেওয়া আছে, অনলি তিনটা আইটেম। এই তিনটা আইটেম দিয়ে র মেটেরিয়াল ইউজড মানে কত টাকার কাঁচামাল ব্যবহার করছো ব্যবসার জন্য, র মেটেরিয়াল ইস্যু অর্থ কাঁচামালের ব্যবহার, কত টাকা কাঁচামালের ব্যবহার করছে সেটা ব্যয় করতে হবে। আর সেটা ব্যয় করার জন্য আমাদের কি করতে হবে, সবাই অবশ্যই জানে, শিখে ফেলছে ইতিমধ্যে, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 30,000 এটা লিখতে হবে। এটা লিখে পারচেস অফ র মেটেরিয়াল এটা যোগ করতে হবে। ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালের সাথে পারচেস অফ র মেটেরিয়াল যোগ লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, কাঁচামালের সমাপনী মজুদ বাদ। তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেস অফ র মেটেরিয়াল লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, এই প্রথম দুটোটা যোগ, এটা বাদ দিলে যেটা বিগফল যে ফিগারটা বের হবে সেটা হচ্ছে কি র মেটেরিয়াল ইউজড বা কস্ট অফ র মেটেরিয়াল ইউজড, কাঁচামালের ব্যবহার, এই যে বের করছে। এই কস্ট অফ র মেটেরিয়াল ইউজড এটা উপরেও লেখা যায়, এটা ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালের সাথে পার্সেজ যোগ করে যোগফল এটা লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বিয়োগ করে এই টাকাটা 1,55,000, এই লেখাটা এখানে না লিখে কস্ট অফ র মেটেরিয়াল এই বরাবর করে লেখা যাবে, এখানেও লেখা যাবে, তবু উপরেও লেখে, বেশিরভাগ কিন্তু নিচে লেখে, কিছু মাঝে মাঝে বই উপরে লেখে, মাঝে মাঝে নিচে লেখে, তো আপনারা সবসময় নিচে লেখার চেষ্টা করবেন। তাহলে এখানে এটা যেটা যে লেখাটা ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল উপরে লিখছে সেটা উপরে না লিখে আপনারা এই অংশে লিখে দিবেন, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই অংশে লিখে এই টাকা বরাবর 1,55,000 টাকা বরাবর আপনারা এই কস্ট অফ র মেটেরিয়াল নামটা উপরে না লিখে 1,55,000 বরাবর নিচে লিখে দিবেন। এটা একটু খেয়াল করে করবেন, বইয়ে উপরে আছে, উপরেও দেওয়া যায়, তো বেশিরভাগ ক্ষেত্রে নিচে দিলে জিনিসটা সুন্দর হয়, নিচে দিবেন। তাহলে কস্ট অফ র মেটেরিয়াল ইউজড কেমনে করে বের করতে হবে, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 30,000 প্লাস পারচেস অফ র মেটেরিয়াল 1,50,000 লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 25,000 যোগ বিয়োগ করে কত 1,55,000 বের হয়ে গেল। আর 1,55,000 নামটা কি লিখতে হবে, কস্ট অফ র মেটেরিয়াল ইউজড, কাঁচামালের ব্যবহার। আমি বারবার বলতেছি প্রথম অঙ্ক করাচ্ছি এটা আজকে, সেই জন্য বারবার বলতেছি যাতে চারটা শিখা হয়ে যায়, এই একটা হয়ে গেল। তাহলে কস্ট অফ র মেটেরিয়াল ইউজ হয়ে গেলে এরপরে আমাদের কি কি আইটেম আছে দেখি। তাহলে এই তিনটা শেষ, ডিরেক্ট লেবার আছে, ডিরেক্ট এক্সপেন্স আছে। আমি বলছিলাম খরচ দুই প্রকার, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট, প্রত্যক্ষ খরচ দেন পরোক্ষ খরচ, এখানে দুইটা হচ্ছে প্রত্যক্ষ খরচ আর এই তিনটা হচ্ছে পরোক্ষ খরচ। এই ডিরেক্ট ডিরেক্ট যে দুটা ডিরেক্ট আছে এটা সব সময় এই র মেটেরিয়াল লিস্টের সাথে কস্ট অফ র মেটেরিয়াল লিস্টের সাথে যোগ করতে হবে। তাহলে ডিরেক্ট লেবার কস্ট ডিরেক্ট এক্সপেন্স এর সাথে যোগ করে দিছে দুইটা, যোগ করার পরে যোগফলের নাম হচ্ছে কি প্রাইম কস্ট, যোগফলের নাম কি প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট কিভাবে বের করতে হবে, কস্ট অফ র মেটেরিয়াল ইউজের সাথে ডিরেক্ট লেবার কস্ট যোগ করতে হবে, ডিরেক্ট এক্সপেন্স যোগ করতে হবে, যোগ করে যোগফলের নাম হবে কি প্রাইম কস্ট। প্রাইম কস্টের বাংলা হচ্ছে কি মুখ্য ব্যয় বা প্রধান ব্যয়। এতটুকু এই প্রাইম কস্ট পর্যন্ত খরচগুলাই হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স। প্রাইম কস্টের পরে যত খরচ আছে সবগুলো হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্স বা পরোক্ষ খরচ, মনে রাখতে হবে। মাল ছাড়া অফিস চলবে না, মাল ছাড়া বিক্রয় চলবে না, প্রথমত মাল লাগবে, শ্রম লাগবে, এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। যেই খরচ ছাড়া অন্য খরচ আসে না সেগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ, আর যে খরচ অন্য খরচের উপর নির্ভরশীল সেটা হচ্ছে পরোক্ষ খরচ। এই প্রাইম কস্ট পর্যন্ত সকল খরচগুলাই হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, আর এর পরে যত খরচ আসবে সেগুলো হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্স বা পরোক্ষ খরচ। ইনডিরেক্ট এক্সপেন্সকে ফ্যাক্টর ওভারহেড ওভারহেড নামও বলা হয়। আচ্ছা, তাহলে প্রাইম কস্ট পর্যন্ত গেল। এরপরে প্রাইম কস্টের সাথে কি যোগ করতে হবে, ফ্যাক্টর ওভারহেড। এই যে ফ্যাক্টর ওভারহেড, আমাদের ফ্যাক্টর ওভারহেড সরাসরি বলে দিছে, ফ্যাক্টর ওভারহেড সরাসরি হেডিং দিয়েও বলে দিতে পারে। ফ্যাক্টর ওভারহেডের আমি এক নম্বর ক্লাসে চার্ট আছে, ওই চার্টের কথা বললে বিভিন্ন আইটেম দেওয়া থাকলে যোগ করে তাও লিখে দিতে হয়। এখানে ফ্যাক্টর ওভারহেড দেওয়া আছে 30,000, এই ফ্যাক্টর ওভারহেড 30,000 যোগ করে ফেলছে, 30 নাকি 40,000, এই 40,000 ফ্যাক্টর ওভারহেড, ফ্যাক্টর ওভার যোগ করার পরে যোগফলের নাম কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের হয়ে গেছে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটা আমরা বের করে ফেললাম। এটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বলা যেতে পারে, তারপর কস্ট অফ ওয়ার্ক কস্ট বলা যেতে পারে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তারপর হচ্ছে যে কি ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, এই যে কোনো একটা কথা বলে বলা যেতে পারে ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এটার নাম আমি চার্ট প্রথম যেটা আলোচনা করছি ওখানে পাবেন। এটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারও বলা হয়, অবলিক ওয়ার্ক কস্ট, অবলিক এই অবলিক কি ফ্যাক্টরি কস্ট এই নাম। তার ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে এই হচ্ছে এই ছোট্ট একটা অঙ্ক রাহাত এন্টারপ্রাইজের, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড এগুলো আসবে না, যেহেতু এগুলো আসে যে কস্ট অফ গুডস সোল্ডের পরে যোগ হয়ে যায়, কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমাদের ওখানে যেটা বলে নাই
টোটাল কস্ট, কস্ট অফ গুডস সোল্ডের সাথে এই দুইটা খরচ যোগ করে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং ওভারহেড যোগ করে হবে যে টোটাল কস্ট। যেহেতু এগুলো বলে নাই সেজন্য এটা করতে হচ্ছে না। আমাদের এই অংশের মধ্যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট বের হয়ে গেল এবং এটার মধ্যেও শেষ। ফ্যাক্টরি কস্ট এবং ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পার্থক্য আছে, মনে রাখতে হবে। ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে উপরি খরচ, ফ্যাক্টরি হচ্ছে কারখানার খরচ। এটা একটা হেডিং এর নাম। এই গেল আমাদের এই প্রথম অঙ্কটা আলোচনা। এরপর আসতেছে আমি তৃতীয় নম্বর আরেকটা অঙ্ক। আজকে কয়েকটা অঙ্ক করার জন্য চেষ্টা করব, ক্লাসটা একটু দীর্ঘ হতে পারে, সবার জন্য বড় হবে। আচ্ছা, এর আগে একটা যখন এটা আসছে স্ক্রিনটা আসছে আমি একটু কথা বলে দিই। মানে ইউটিউবে আমার চ্যানেল খুঁজে পেতে গেলে আপনারা এই যে এটা টাইপ করতে হবে youtube.com/c/কমার্স একাডেমি জীবন স্যার। এটা হচ্ছে আমার ইউটিউবের চ্যানেলের নাম। এই চ্যানেলে আমাকে খুঁজে পাওয়া যায়, এটা আমার চ্যানেলের নাম। অথবা আপনারা যদি ইউটিউবে যান সরাসরি ইউটিউবে গিয়ে ইউটিউবের সার্চ বক্সে কি করতে হবে, আমার নাম লিখে দিতে হবে। এই বাংলায় লিখে আগে লিখলাম, লিখে এন্টার দিলাম। এই যে আমার ক্লাস চলে আসছে, এই জীবন স্যার বাংলায় লিখে পড়ে এই যে আমার ক্লাস ফ্লেক্সিবল বাজেটের ক্লাস, এটা আমার ক্লাস, এটা হচ্ছে কস্টশিটের ক্লাস, এটা 1 নম্বর ক্লাস। এই ক্লাসটা আগে এই 1 নম্বর ক্লাসটা আপনারা দেখে ফেলবেন। এটা কস্টশিটের আমি আজকে 2য় নম্বর ক্লাস করতেছি। এটা ছিল 1 নম্বর ক্লাস 43 মিনিট 11 সেকেন্ডের ক্লাস। এটা দেখে নেবেন। এটা দেখার পরেই কাজটা করা সম্ভব হবে। যারা নিয়মাবলী দেখবে না তারা অঙ্কটা করার জন্য তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, তারপর এই যে এই এগুলো আমার ক্লাস। এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে অপারেটিং কস্টিং এর ক্লাস। এখানে আরো আছে, এই আরো নিচে আছে, চেষ্টা করতেছি আমি ধারাবাহিক ক্লাস করার জন্য। এটা হচ্ছে বাংলা লিখলে যে এই এটা আসবে। এরপরে যদি আবার পাশাপাশি যদি ইংরেজিতে লেখা হয়, ইংরেজিতে লিখে দিলে তাও সরাসরি চলে আসবে ধারাবাহিকভাবে সিরিয়ালি সবগুলো আমার চলে আসবে এখানে। এই যে এই সবগুলো আমার ক্লাস, জেড আই বিউ এন জীবন স্যার লিখে দিলে সবগুলো একদম আমার ক্লাস আসবে। অন্যদের ক্লাস আসবে যেগুলো পরে, আমার ক্লাসটা আগে আসবে। আচ্ছা, তারপর এরপরে যদি যে দিয়ে কেউ লেখে তাও খুঁজে পাবে। জীবন স্যার যে দিয়ে লিখলেও এই যে আসছে আমার ক্লাস। এটা কস্টশিটের 1 নম্বর ক্লাস। এটা এই এই নিচে আরো আছে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে। আবার যদি কমার্স একাডেমি লিখি, আমার চ্যানেলের নাম হচ্ছে কমার্স একাডেমি। কমার্স একাডেমি, কমার্স একাডেমি লিখে দিলেও এই যে আসছে আমার ক্লাসগুলো, আমার ক্লাস কমার্স একাডেমি। এরপরে যদি কমার্সের আগে যদি বেস্ট শব্দ লিখে দেখি, বেস্ট বেস্ট কমার্স একাডেমি লিখে দেয়, তখনও আমার চ্যানেলকে খুঁজে পাওয়া যাবে। আমি মোটামুটি সাজিয়েছি কি কি দিয়ে বুঝতে পারে মানুষ, সচরাচর লিখতে পারে। এই যে আমার চ্যানেল, এই যে আমার চ্যানেল। এই ভদ্রলোক ইন্ডিয়ার, এই ইন্টারের ক্লাস নেয়, 9 10 এর ক্লাস নেয়, অনেক আগে থেকে ক্লাস নিয়েছে, আমার অনেক সিনিয়র মুরব্বী মানুষ। তাহলে দেখে যে আমি চেষ্টা করতেছি সবার আগে আসার জন্য। তবে আমাকে আরো ধারাবাহিকভাবে ক্লাস করে যেতে হবে। আমি তো মাত্র নতুন, 1 মাস 1.5 মাস হচ্ছে আমি ইউটিউবে ক্লাস আপলোড করতেছি, অনেক পুরানো। এর লাইভে ক্লাস করে আমি সামনে লাইভ ক্লাস করবো ইউটিউবে, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এই হচ্ছে আমার চ্যানেল খুঁজে পাওয়ার ওয়ে। এরপর আমি আর একটা অঙ্কের মধ্যে চলে যাচ্ছি, যে আমার চ্যানেল। আর এখান থেকে চ্যানেল থেকে আপনারা অঙ্কে মানে আমার অধ্যায় এই যে প্লে লিস্ট, আমি আবার এটা দেখা দিচ্ছি চ্যানেল আসার সময় পর এখানে আমার বিভিন্ন রকমের ভিডিও আছে। তবে আপনাদের প্রতিটি ভিডিও বোঝার জন্য কোন অধ্যায়ে কোনটা, কোন অধ্যায়ে কোন প্লে লিস্টের অধীনে আছে, এই যে প্লে লিস্ট, এখানে প্লে লিস্টে ক্লিক করার পরে এই প্লে লিস্টটা হচ্ছে আমার এই প্লে লিস্ট। এই প্লে লিস্টে এটাই এই কস্টশিটের এই যে লেখা আছে কস্টশিট অর কস্ট স্টেটমেন্টের ক্লাস, এখানে এটা 1 দিন আগে আপলোড করা গেছে এটা। আর এটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেটের ক্লাসের জন্য। এটা এখানে এখানে ক্লিক করলে ফ্লেক্সিবল বাজেটের সকল ক্লাস পাওয়া যাবে, এটাতে কস্টশিটের ক্লাস পাওয়া যাবে। আর এটা হচ্ছে অপারেটিং সার্ভিস কস্টিং, এটা হচ্ছে অপারেটিং সার্ভিস কস্টিং এর ক্লাস। এখানে অপারেটিং আমি 3টা অধ্যায় নিয়ে কাজ করতেছি পাশাপাশি। সামনে আগামী ক্লাস থেকে ডিগ্রি অনার্সের ফার্স্ট ইয়ার অনার্স ডিগ্রি এবং অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাস নিয়ে ক্লাস শুরু করবো।
একসাথে আমরা তিনটা অধ্যায় নিয়ে তিনটা ক্লাসের অধ্যায় নিয়ে তিনটা চ্যাপ্টার চালু করার চেষ্টা করতেছি। তাহলে এই তিনটা অধ্যায় আমি ইতিমধ্যে করেছি, আপনারা এটা দেখবেন। এই হচ্ছে এই আমার চ্যানেলের নাম তো যেভাবে বলছি। এরপর তাহলে যাচ্ছি আমরা আমাদের কাজে আবার ফিরে যাচ্ছি। এইটা আমাদের অঙ্ক কত নম্বর? এটা। তাহলে এটা ইতিমধ্যে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কি করে ফেলছি, বের করে ফেলছি। এখন আমরা চালু করব এই প্রবলেম 11। হ্যাঁ, প্রবলেম 11 এর মধ্যে কি আছে? হ্যাং হয়ে গেল। আচ্ছা, হ্যাং হয়ে গেল। Problem 11. From the following information has been taken from the books of Asan Company. আসান কোম্পানির বই থেকে নিম্নলিখিত তথ্যগুলো কি করা হয়েছে, নেওয়া হয়েছে। অন 31 ডিসেম্বর 2012 সালে প্রিপেয়ার কর্শিট, একটা কর্শিট তৈরি করতে বলা হয়েছে। প্রিপেয়ার কর্শিট, এই প্রিপেয়ার কর্শিট এটাতে বলছে প্রিপেয়ার কর্শিট। আর আমাদের একটু আগে যে অঙ্ক করছিলাম সেটাতে ছিল যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তাহলে এটা শুধু শুধু অংশ বিশেষ, আর প্রিপেয়ার কর্শিট মানে পুরা কর্শিট। আমি যে চারটা আলোচনা করছিলাম প্রথম কর্শিট অধ্যায়ে 1 নম্বর ক্লাসের, ওই 1 নম্বর ক্লাসের পুরো কর্শিটটাই এই অঙ্কের মধ্যে করতে হবে। আশা করি আপনারা এই অঙ্কের মধ্যে পুরোপুরি বুঝতে পারবেন, তবে আইটেম কম কম আইটেম। তাহলে এই কর্শিটের আলোচনায় আমরা যাচ্ছি। আচ্ছা, কোথায় গেল? তাহলে প্রশ্ন কি আছে? তাহলে এই প্রিপেয়ার কর্শিট মানে ফুললি কর্শিটটা আমাদের করে ফেলতে হবে। কি কি আছে এখানে? বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, কাঁচামালের প্রারম্ভিক মজুত হচ্ছে 35,000। তারপর ইনভেন্টরি স্টক একই শব্দ, কাঁচামালের প্রারম্ভিক মজুত। পারচেস অফ র মেটেরিয়াল, কাঁচামাল ক্রয় দেওয়া আছে 1,65,000। এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, কাঁচামালের সমাপনী মজুত 40,000। ফ্রেট অন পারচেস, ক্রয় পরিবহন, ফ্রেট মানে ভাড়া, অন পারচেস মানে ক্রয়ের উপর ভাড়া, তার মানে ক্রয় পরিবহন। ডিরেক্ট ওয়েজেস, প্রত্যক্ষ মজুরি। আদার ডিরেক্ট এক্সপেন্স, অন্যান্য প্রত্যক্ষ খরচ। ফ্যাক্টরি ওভারহেড, কারখানা পরিখরচ। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, প্রশাসনিক খরচ। সেলিং ওভারহেড, বিক্রয় পরিখরচ, সেলস বিক্রয়। তাহলে এই হচ্ছে 11 নম্বর প্রবলেমের কোয়েশ্চেন, এই অঙ্কটার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা এর মধ্যে আমাদের মধ্যে তাহলে কি কি পাইলাম আমরা এখানে? কাঁচামাল সংক্রান্ত কি কি আইটেম পাইলাম? ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল পাইলাম, পারচেস অফ র মেটেরিয়াল পাইলাম, এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল পাইলাম, ফ্রেট অন পারচেস ক্রয় পরিবহন পাইলাম। এই 4টা আইটেম আমরা ক্রয় সংক্রান্ত আইটেম পাইলাম, শুধুমাত্র রিটার্নটা নাই। এই 4টা দিয়ে প্রথমত র মেটেরিয়াল ইউজড বের করে ফেলতে হবে। প্রথমত র মেটেরিয়াল কি বের করতে হবে? ইউজড। আশা করি আপনাদের র মেটেরিয়াল ইউজ, কস্ট অফ র মেটেরিয়াল একই শব্দ মনে রাখতে হবে। র মেটেরিয়াল ইউজ বললেই যে কথা, কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বললেও একই কথা, মানে কাঁচামালের ব্যবহার। আমি মাঝে মাঝে কস্ট অফ র মেটেরিয়াল বলবো, মাঝে মাঝে কস্ট অফ র মেটেরিয়াল ইউজ অথবা র মেটেরিয়াল ইউজ বলবো, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। তাহলে আমরা প্রথমত র মেটেরিয়াল ইউজ বা কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বের করবো। র মেটেরিয়াল ইউজ বের করতে গেলে কি করতে হবে? এই বিগিনিং ইনভেন্টরি র মেটেরিয়াল হচ্ছে 35,000 টাকা, প্লাস পারচেস অফ র মেটেরিয়াল 1,65,000, প্লাস ফ্রেট অন পারচেস ক্রয় পরিবহন, এটাও যোগ, সকল খরচ যোগ। প্রারম্ভিক মজুদ, কাঁচামালের প্রারম্ভিক মজুদ যত মজুদ ছিল সেটার সাথে কাঁচামাল ক্রয় যোগ, সেটা সেটার সাথে কাঁচামাল ক্রয় যোগ। আচ্ছা, পারচেস অফ র মেটেরিয়াল যোগ এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল বাদ আর ফ্রেট অন পারচেস যোগ করতে হবে। তাহলে আমরা আবার দেখি, বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল এটার সাথে পারচেস অফ র মেটেরিয়াল যোগ, ফ্রেট অন পারচেস যোগ, এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল বাদ দিয়ে কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বের করছি কিনা এটা একটু দেখে নিই। এই যে কস্ট অফ র মেটেরিয়াল ইউজ, এটা প্রথম অঙ্ক বলছি কস্ট অফ র মেটেরিয়াল ইউজ, পরেও দেওয়া যাবে উপরেও দেওয়া যাবে। তাহলে বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 35,000, পারচেস অফ র মেটেরিয়াল 1,65,000, তারপর অ্যাড ফ্রেট অন পারচেস, ফ্রেট অন পারচেস ক্রয় পরিবহন, কাঁচামাল ক্রয়ের সাথে কাঁচামাল পরিবহন করা যোগ করে 1,70,000, 35 থেকে সাথে 1,70,000 যোগ করে 2,05,000, লেস এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল। এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 40,000 বাদ দেওয়ার পরে 1,65,000 টাকা আছে। আর এই টাকাটা হচ্ছে কস্ট অফ র মেটেরিয়াল ইউজড, কাঁচামালের ব্যবহার। কস্ট অফ র মেটেরিয়াল ইউজড এটা নিচে দিয়ে দিয়ে সবসময় এখানে দিয়ে দিতে 1,65,000 বরাবর র মেটেরিয়াল গেল। এরপর আর কি আছে আইটেমের মধ্যে, অঙ্কের মধ্যে? আমরা তাহলে র মেটেরিয়াল পর্যন্ত গেলাম। এরপরে আছে যে ডিরেক্ট ওয়েজেস।
ডিরেক্ট আদার ডিরেক্ট এই দুইটা ডিরেক্ট দেওয়া আছে। আমাদের আগের অঙ্কেও দুইটা ডিরেক্ট পাইছে, ডিরেক্ট লেবার ডিরেক্ট এক্সপেন্স। তাহলে এখানে যে যতগুলো ডিরেক্ট থাকবে সবগুলো কস্ট অফ র মেটেরিয়াল ইউজ, প্রত্যক্ষ খরচ সবগুলো কস্ট অফ র মেটেরিয়াল মনে রাখতে হবে। তাহলে ডিরেক্ট ওয়েজেস, আবার এটাকে এফেক্টেড ওয়েজেসও বলে, আমরা নিয়ম আলোচনা করছিলাম। আদার আদার ডিরেক্ট এক্সপেন্স দুইটা যোগ, দেখি যোগ করছে কিনা। এই যে ডিরেক্ট এক্সপেন্স 1,50,000, ডিরেক্ট ওয়েজেস আদার ডিরেক্ট এক্সপেন্স 15,000, তিনটা যোগ করে 3,30,000 প্রাইম কস্ট মুখ্য ব্যয় প্রধান ব্যয়। তাহলে এই পর্যন্ত আমাদের খরচগুলো হচ্ছে কি প্রত্যক্ষ খরচ, প্রাইম কস্ট বের হয়ে গেল। প্রাইম কস্ট বের করার পরে আমাদের কি আছে, আমাদের ঘটনা আছে যে কি এই এরপরে প্রশ্ন কি আছে, এরপরে প্রাইম আছে যে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে এখন খেয়াল করেন, এই ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে এই অঙ্কের মধ্যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার নাম লিখে ফেলছি, আমাদের এখানে আর কোনো কাজ নাই। আর এটার এই কস্ট ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে এই নামটা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না, আমি 1 নম্বর ক্লাসে আলোচনা করছিলাম। কস্ট এই নামটা লেখার সময় চিন্তা করতে হবে এর সাথে যোগ বিয়োগ করে যে আইটেমগুলো আছে কিনা দেখতে হবে। যেমন কস্ট অফ র মেটেরিয়াল ইউজ নাম লিখতে গেলে এর সাথে যোগ বিয়োগ করে আইটেম হচ্ছে যে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল। এই আইটেম দুইটা থেকে যে কোনো একটা আছে কিনা, যদি না থাকে তাহলে আমাদের পরবর্তী লাইনের মধ্যে পরবর্তী স্টেপের মধ্যে যেতে হবে। এই আমাদের অঙ্কের মধ্যে এখানে কোথাও ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং স্টকও নাই, ক্লোজিং স্টকও নাই, তাহলে আমরা কি লিখতে পারতেছি না, এই উপরে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং কস্ট বা ফ্যাক্টরি কস্ট লিখতে পারতেছি না। তাহলে কি লিখবো, তাহলে লিখতে যেতে হবে কস্ট অফ প্রোডাকশন লিখতে হবে। কস্ট অফ প্রোডাকশন লিখবে, কস্ট অফ প্রোডাকশন লিখতে গেলে কারখানা ব্যয় লিখতে গেলে এখন কি করতে হবে, এখন আমার কস্ট অফ প্রোডাকশনের সাথে যোগ হয়ে যে ওপেনিং স্টক অফ ফিনিশ গুড বিয়োগ হয়ে যে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড। তাহলে আমাদের অঙ্কের মধ্যে খুঁজে দেখতে হবে কোথাও ওপেনিং স্টক অফ ফিনিশ গুড অথবা ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড হয় দুইটা অথবা একটা আইটেম আছে কিনা। দেখা যাচ্ছে আমাদের ওপেনিং ফিনিশ গুডের কোনো ওপেনিংও নাই, ফিনিশ গুডের কোনো ক্লোজিংও নাই। তাহলে যেহেতু নাই, তাহলে আমাদেরকে আবার জাম দিতে হবে। জাম দিয়ে কোথায় যেতে হবে, আমাদের জাম দিয়ে যেতে হবে কস্ট অফ গুডস সোল্ডে যেতে হবে। কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ড যখন লিখবো, লেখার সময় আবার চিন্তা করতে হবে কি, এই আমি যে ধাপগুলো বলতেছি এগুলোর মধ্যে অধিকাংশ স্টুডেন্টরা ভুল করে ফেলে, ভুল লিখে ফেলে। সেই জন্য কথাগুলো ভালো করে বুঝতে হবে, আমি বারবার বলতেছি। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড লিখবো। কস্ট অফ গুডস সোল্ড লেখার আগে আমাকে আগের মতো চিন্তা করে যেতে হবে কস্ট অফ গুডস সোল্ডের সাথে যে আইটেমগুলো যোগ হয় সেগুলো আছে কিনা। কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ হয় অপারেটিং এক্সপেন্স। আবার অপারেটিং এক্সপেন্স দুই রকম, একটা হচ্ছে অফিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। আমি চার্টের মধ্যে এগুলো সব আলোচনা করছি, আপনারা আশা করি আগের চার্টটা ভালো করে দেখবেন, যারা দেখেন নাই চার্ট না শিখে অঙ্ক করতে গেলে দুঃখে পড়ে যাবে, এই হচ্ছে বিষয়। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং ওভারহেড যে কোনো একটা আইটেম আছে কিনা আমাদের খুঁজে নিতে হবে। যদি থাকে তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড লিখতে পারবো, না থাকলে জাম দিয়ে সেটা আবার টোটাল কস্টে চলে যাবে। এভাবে জামটা দেয়, মনে রাখতে হবে। জাম দেওয়ার নিয়ম হচ্ছে যে কি, আমি নাম লেখার সময় চিন্তা করতে হবে ওই নামের সাথে যোগ করে যে এরকম আইটেম যোগ বিয়োগে যে কোনো একটা আইটেম আছে কিনা। যদি আইটেম থাকে তাহলে আমরা নামটা লিখতে পারবো, আর যদি আইটেম না থাকে পরবর্তী আইটেমে জাম দিতে হবে। আবার জাম দেওয়ার সময় ওইটা লেখার সময় চিন্তা করতে হবে এর সাথে যোগ বিয়োগ করে এগুলো আছে কিনা, যদি না থাকে তারপর ওটাতে জাম দিয়ে নাম লিখতে হবে। এভাবে জাম দিয়ে নামটা চেঞ্জ হয়। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে এখন ফ্যাক্টরি আমরা পাইছি কি, আমরা পাইলাম, আমি আবার অঙ্কটার মধ্যে আবার আসতেছি। আমরা এতটুকু পর্যন্ত প্রাইম কস্ট পর্যন্ত গেলাম। প্রাইম কস্ট উপরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার লিখে ফেলছি। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কেন লিখলাম, এটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার না লিখে এটা কস্ট অফ গুডস সোল্ড লিখবেন আপনারা। কস্ট অফ গুডস সোল্ড, এটা ম্যানুফ্যাকচারিং দেন না দুইটা একই, তবে কস্ট অফ গুডস হচ্ছে বেশি পারফেক্ট। এখানে বইয়ের মধ্যে কিছু কিছু একটু ভুল আছে। তাহলে আপনারা লিখবেন কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার শব্দ না দিয়ে সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। এখানে ম্যানুফ্যাকচার শব্দটা না লিখে কি লিখবেন, সোল্ড, এস ও এল ডি, কস্ট অফ গুডস সোল্ড, এটা না লিখবেন না। কস্ট অফ গুডস পর্যন্ত ঠিক আছে, ম্যানুফ্যাকচার শব্দের পরিবর্তে কি লিখবেন, সোল্ড। আপনারা চার্টে দেখবেন, চার্ট হচ্ছে ওটা আছে, ওটাই লিখবেন, ওটাই বেশি বেস্ট পারফেক্ট। হ্যাঁ, তারপরে এটা লেখার পরে আর এটার সাথে কি যোগ করতে হয়, কমার্শিয়াল কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করতে হয় কমার্শিয়াল এক্সপেন্স অথবা অপারেটিং এক্সপেন্স। তো এইগুলোর আইটেম আছে কিনা দেখতে হবে। তাহলে কমার্শিয়াল এক্সপেন্সের আইটেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং এক্সপেন্স, দুটো আইটেম আছে। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড লিখতে পারবো, ওই কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত টাকা, এটা 40,000 টাকা, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 50,000 টাকা, এই দুটো যোগ করে দিতে হবে। দেখি যোগ করছে কিনা। এই যে কমার্শিয়াল এক্সপেন্স, এটা হেডিং, এটা মূল হেডিং, এটা কমার্শিয়াল এক্সপেন্সও লেখা যায়, এটা অপারেটিং এক্সপেন্সও লেখা যায়, মনে রাখতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 40,000, ইনার কলামে লিখতে হবে এটা। সেলিং ওভারহেড 50,000 যোগ করে 90,000, এই দুইটা যোগ করে 90,000, 3,90,000 সাথে 90 যোগ করে 4,80,000। টোটাল সেলস বের হয়ে গেছে। টোটাল কস্ট অথবা কস্ট অফ সেলস, মোট ক্রয় মূল্য। টোটাল কস্ট মানে ক্রয় মূল্য বা মোট মূল্য, এটা বের হয়ে গেছে।
এটা বের করার পরে আমাদের আর একটাই ধাপ আছে, টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে সেলস বের করতে হবে। টোটাল কস্টের সাথে কি যোগ করতে হবে? প্রফিট যোগ করে সেলস বের করতে হবে। এখন আমাদের অঙ্কের মধ্যে প্রফিট আছে কোয়েশ্চেনে নাকি সেলস আছে, এটা দেখতে হবে। প্রফিট থাকলে টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে সেলস লিখতে হবে। আবার পক্ষান্তরে কোয়েশ্চেনে যদি সেলস থাকে তাহলে আমরা সেলস পাইলাম, টোটাল কস্ট পাইলাম, সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে প্রফিটটা বের করতে হবে। মানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে হচ্ছে লাভ, আবার ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে হয় বিক্রয় মূল্য। তাহলে কোয়েশ্চেন টোটাল কস্টে আসার পরে প্রশ্নে কি প্রফিট আছে নাকি সেলস আছে আমাদের একটু দেখতে হবে। আমরা দেখি, আমি তো দেখতেছি কোনটা আছে, তারপর আমাদের দেখাচ্ছি। আমাদের এই একটা আইটেম দেওয়া আছে সেলস, বিক্রয়, লাস্ট আইটেম। কস্টশিটের সর্বশেষ আইটেম হচ্ছে সেলস, সেলস দেওয়া আছে। এই সেলসটা এখন কি করতে হবে? আমাদের বসাই দিতে হবে। সেলসটা বসাতে গেলে কিভাবে বসাবো? সেলস বসাতে গেলে আমরা তো টোটাল কস্ট পর্যন্ত পেয়ে গেলাম, তাহলে টোটাল কস্ট আমরা বিয়োগ করে নিয়ে আসলাম 4,80,000, আর সেলস কোয়েশ্চেনে দেওয়া আছে। তাহলে মাঝখানে থাকে কি প্রফিট, এই প্রফিটের জায়গা লিখে দিতে রেখে সেলসটা আগে লিখে দিতে হবে। এখানে এক আঙ্গুল খালি রাখতে হবে, এক আঙ্গুল, এভাবে এক আঙ্গুল খালি রাখতে, আবার এইভাবে না, মানে এভাবে এক আঙ্গুল খালি রাখে, এভাবে এক আঙ্গুল, কারণ এখানে প্রফিট লিখতে হবে, টোটাল কস্ট আর সেলস, মাঝখানে প্রফিটের জায়গা রাখতে হবে। প্রফিট লিখে ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্সিং ফিগার মিনস সেলস হচ্ছে 7,00,000 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 7,00,000 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 4,80,000 টাকা। 7,00,000 থেকে 4,80,000 বাদ দিলে যে ব্যবধানটা বের হবে সেটাই হচ্ছে প্রফিট। দ্যাট মিনস 2,20,000 টাকা। এই 2,20,000 টাকা কিভাবে হয়ে গেল? প্রফিট বের হয়ে গেল। তাহলে আমরা প্রফিট কিভাবে বের করলাম? সেলস থেকে টোটাল কস্ট বিয়োগ, সেলস থেকে টোটাল কস্ট বিয়োগ করলে প্রফিট। মনে রাখতে হবে অঙ্কে যদি সেলস দেওয়া থাকে আমরা টোটাল কস্ট পর্যন্ত আসবো, আসার পরে সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে যেই ব্যবধানটা বের হবে সেটাই হচ্ছে যে কি প্রফিট। পক্ষান্তরে কোয়েশ্চেনে যদি প্রফিট দেওয়া থাকে টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে তখন সেলস বের করতে হবে। মনে করি সেলস দেওয়া নেই, প্রফিট দেওয়া আছে 2,20,000 দেওয়া আছে, তাহলে টোটাল কস্ট প্লাস প্রফিট সমান সেলস বের হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা। আরেকটা কোয়েশ্চেন আলোচনা করছি, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি এবং আপনারা বুঝছেন। আপনার যদি সমস্যা হয় ভিডিওটা বারবার দেখবেন, দেখলে অবশ্যই বুঝে যাবেন, না বোঝার কোনো কারণ নেই। এই হচ্ছে আরেকটা অঙ্ক, এটা বি পার্টের অঙ্ক। দেখি এখন আরেকটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করব, এই অঙ্কটা নিয়ে। তিনটা অঙ্ক আজকে একসাথে আলোচনা করার চিন্তা করতেছি। আচ্ছা যাক, এখন এই অঙ্কটার মধ্যে কি বের করতে হচ্ছে আগে দেখি। From the following information has been taken from Wazed and Company as on 31st December 2013, মানে 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে ওয়াজেদ কোম্পানি এন্ড কোম্পানির নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, এই এটাতে কি বের করতে, প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। অঙ্ক করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি বের করতে বলা হচ্ছে সেটা খুঁজে বের করা, কি বের করতে বলা হচ্ছে। তো আমাদের এখানে কি বলছে? প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, একটা বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করো, প্রিপেয়ার করো। কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়। এই আমরা অঙ্ক যে করছি এখন, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার না বলে এখানে কস্ট অফ গুডস সোল্ড বলছিলাম না একটু আগে, এই কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত বের করতে হবে এই অঙ্কে। আমরা এখন এই অঙ্কের মধ্যে তো পুরো সেলস বের পুরো কস্ট শীট করেছি, আমাদের এই 3 নম্বর অঙ্কের মধ্যে শুধু কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত বের করতে হবে। আশা করি বুঝে গেছেন। তাহলে শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করব। এখন কোয়েশ্চেনের মধ্যে বাড়তি আইটেম যদি থাকে সেটা না করলেও চলবে, যতটুকু বলছে ততটুকু করবো। তাহলে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, এবং আমরা দেখি আইটেমগুলো দেখি পারি কিনা এমনি আগে সলিউশন না দেখে। বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, কাঁচামালের প্রারম্ভিক মজুত, সবাই পরিচিত আশা করি। পারচেজ অফ র মেটেরিয়াল, এটাও পরিচিত, কাঁচামাল ক্রয়। এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, কাঁচামালের সমাপনী মজুত, তাও পরিচিত আপনাদের। ডিরেক্ট লেবার কস্ট, প্রত্যক্ষ খরচ, এটাও পরিচিত। ফ্যাক্টরি ওভারহেড, পরোক্ষ খরচ, এটাও পরিচিত। বিগিনিং ইনভেন্টরি ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই আসছে নতুন নতুন করা আইটেম বাড়তেছে। ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে চলতি কার্য, অসমাপ্ত পণ্য, অপ্রস্তুতকৃত পণ্য, সম্পূর্ণ তৈরি হয় নাই এইরকম পণ্য ওয়ার্ক ইন প্রোগ্রেস। যা কাজ এখনো চলতেছে, যা কাজটা এখনো রানিং, চলে, শেষ হয় নাই, সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। ইংরেজিতে শুধু এই শব্দটাই বলে বেশি, বাংলায় এটা অসমাপ্ত পণ্য হয়, অপ্রস্তুত পণ্য হয়, অতৈরিকৃত পণ্য হয়, চলতি কার্য হয় বাংলায়। আমি বাংলাটাও বলে দিলাম। তাহলে বিগিনিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। এন্ডিং ইনভেন্টরি ওয়ার্ক ইন প্রোগ্রেস, চলতি কার্যের সমাপনী মজুদ। বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুড, ফিনিশ গুড মানে তৈরি মাল, বিগিনিং মানে প্রারম্ভিক, তৈরি মালের প্রারম্ভিক মজুদ। আর ফিনিশ গুডস, এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুড, তৈরি মালের সমাপনী মজুদ এন্ড সেলস, এই আইটেমগুলো দেওয়া আছে। তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য ইতিমধ্যে আপনাদের চিন্তা করে ফেলতে হবে এগুলো সব আইটেমগুলো আসবে কস্ট অফ গুডস সোল্ড বের করতে নাকি আসবে না।
আশা করি আপনারা বুঝে যাচ্ছেন, ইতিমধ্যে অঙ্ক দুইটা অঙ্ক আলোচনা করছি আমি। এখানে সেলস ছাড়া বাকি সবগুলো আসবে, যেহেতু কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে এগুলো আসবে না শুধুমাত্র সেলস। সেলস যদি আসে সেটা কস্ট অফ কস্ট শিট করে ফেলতে হবে। এই যে আমরা যেটা করছিলাম কস্ট স্টেটমেন্ট বা কস্ট শিট, এটা করলে তখন এটা হবে যে কস্ট শিট। আর এখন আমরা যেটা বলতে শুধু কস্ট অফ গুডস সোল্ড এতটুকু পর্যন্ত বের করবে এই অঙ্কটা, এগুলো আর লাগবে না। তাহলে করতে গেলে আমাদের মুখে যদি একবার বলে যায় ইতি অঙ্কে না দেখি দেখি পারেন কিনা। বিজ্ঞানী প্রথমত প্রতিষ্ঠানের নাম অজাদেন কোম্পানি লিখতে হবে, তারপরে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড লিখতে হবে, তারপর লিখতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2013, এই যে লিখে ফেলছি এগুলো, এগুলো লিখে ফেলতে হবে। তারপর ঘর রাখতে হবে, ঘর আঁকার পরে এদিকে পার্টিকুলার লিখে দিবেন, এদিকে সারিটা টেনে দিয়ে পার্টিকুলার টাকা টাকা দিবেন। তারপর কস্ট অফ র মেটেরিয়াল ইউজ কেমনে বের হবে, বিগিনিং ইনভেন্টরি র মেটেরিয়ালের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ এন্ডিং ইনভেন্টরি র মেটেরিয়াল বাদ, তিনটা আইটেম আছে র মেটেরিয়াল, বিগিনিং ইনভেন্টরি র মেটেরিয়াল প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল লেস এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, দুইটা যোগ বিয়োগ করে বিয়োগফলের নাম বের হয়ে যাবে কি কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বের হয়ে যাবে। কস্ট অফ র মেটেরিয়াল ইউজের সাথে ডিরেক্ট লেবার কস্ট যোগ করতে হবে, ডিরেক্ট লেবার কস্ট যোগ করলে প্রাইম কস্ট বের হয়ে যাবে। মুখ্য বলি প্রাইম কস্ট কেন বের হবে, যেহেতু ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে, তাহলে প্রাইম কস্ট লিখতেছি। প্রাইম কস্ট লেখার পরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে, ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে যোগফলের নাম কি হবে কস্ট অফ ফ্যাক্টরি কস্ট লেখা যায়, ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট অথবা কস্ট অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা কস্ট অফ প্রোডাকশন, এটা লিখে দেওয়া হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে আমাদের ফ্যাক্টরি কস্ট হবে। ফ্যাক্টরি কস্টের সাথে কেন হবে, যেহেতু বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস এর বিগিনিংটা দেওয়া আছে, এন্ডিংটা দুইটাই দেওয়া আছে, যে কোনো একটা দেওয়া থাকলে হয়, দুইটাই দেওয়া আছে, দুইটাই যেহেতু দেওয়া আছে তাহলে আমাদের এখন ওয়ার্ক কস্ট হবে, ওয়ার্ক কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট ফ্যাক্টরি কস্ট টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, তারপর এগুলো কিন্তু একই কথা মনে রাখতে হবে। তাহলে ফ্যাক্টরি ওভার যোগ করে ফ্যাক্টরি কস্ট, এটার সাথে যোগ করতে হবে বিগিনিং ইনভেন্টরি ওয়ার্ক ইন প্রোগ্রেস চলতি কার্যের প্রারম্ভিক মজুর যোগ এন্ডিং ইনভেন্টরি ওয়ার্ক ইন প্রোগ্রেস চলতি কার্যের সমাপনী মজুর টাকাটা বাদ, যোগ বিয়োগ করে যোগ বিয়োগ ফলের নাম হবে কি কস্ট অফ প্রোডাকশন, উৎপাদন ব্যয় কস্ট অফ প্রোডাকশন। এই কস্ট অফ প্রোডাকশন কেন হবে, যেহেতু ফিনিশ গুডের আইটেম দেওয়া আছে, ফিনিশ গুডের ওপেনিং দেওয়া আছে, ফিনিশ গুডের ক্লোজিং দেওয়া আছে, তাহলে এটার সাথে ওপেনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুড যোগ এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুড বাদ দিয়ে যেটা নাম হবে সেটা হবে কস্ট অফ গুডস সোল্ড, এটা বের হয়ে যাবে। আর সেলস এটা আমাদের মধ্যে আসবে না। এতটুক দেখি হয়েছে কিনা আমরা যা বলছি, যে করার পরে কস্ট অফ র মেটেরিয়াল লিস্ট, এটা উপরে বা এখানে দুই জায়গায় দেওয়া যায় বলছিলাম। বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 25,000, পারচেজ অফ র মেটেরিয়াল 1,95,000 যোগ করে 2,20,000 লেস এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 1,80,000 বাদ দিয়ে যত টাকা আসছে সেটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড। আরেকটা পেজ আছে, আমি পেজটা নিয়ে আসি, এখানে অঙ্কের একটু শর্ট আছে, শীট এই পেজটা লাগবে। এটি নিয়ে আসছিলাম কোথায়, হ্যাঁ এইটুকু। আমরা তাহলে এখানে কতটুকু পর্যন্ত পেলাম, পাইলাম কতটুকু পর্যন্ত, এখানে পেলাম যে কস্ট অফ র মেটেরিয়াল ইউজ 1,80,000 পর্যন্ত। তাহলে কস্ট অফ র মেটেরিয়াল ইউজের সাথে এখন কি যোগ করতে হবে, আমাদের যোগ করতে হবে ডিরেক্ট লেবার কস্ট, এটা যোগ করে প্রাইম কস্ট করতে হবে। দেখি ডিরেক্ট লেবার কস্ট, এই যে ডিরেক্ট লেবার কস্ট, বাকি অঙ্কের অর্ধেক এদিকে যোগ 2,20,000 যোগ করার পরে প্রাইম কস্ট 4 লাখ টাকা বের হয়ে গেছে। এই প্রাইম কস্টের সাথে কি যোগ করতে হবে, ফ্যাক্টরি ওভারহেড, অবশ্যই আপনারা ইতিমধ্যে আমি আগে বলে ফেলছি, ফ্যাক্টরি ওভারহেড যোগ করে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা ম্যানুফ্যাকচারিং কস্ট যে কথা, ওয়ার্ক কস্ট একই কথা, ফ্যাক্টরি কস্টও একই কথা, এটা যে কোনো একটা লিখতে হবে। লিখার পরে বিগিনিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, বিগিনিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস কোয়েশ্চেনকে দেখাতে হবে, আমি ইতিমধ্যে বলে ফেলছিলাম। আচ্ছা তারপর দেখাচ্ছি, বিগিনিং ইনভেন্টরি ওয়ার্ক ইন প্রোগ্রেস 45,000 যোগ এন্ডিং ইনভেন্টরি ওয়ার্ক ইন প্রোগ্রেস 50,000 বাদ, যোগ আর বাদ দিয়ে তখন কি হবে, বিগফলের নাম হচ্ছে কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস বিগিনিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস এন্ডিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, বিগিনিংটা যোগ এন্ডিংটা বাদ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের হয়ে যাবে। এটা বের হওয়ার পরে আমাদের ফিনিশ গুডের ওপেনিং স্টক যোগ বিগিনিং ইনভেন্টরি ফিনিশ গুড যোগ
এইটা নাম লিখলেও চলে। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল এটা লিখতেও পারে, না লিখলেও সমস্যা তেমন হয় না। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে অ্যাড বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুড যোগ লেস এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুড বাদ, বাদ দিয়ে হবে কস্ট অফ গুডস সোল্ড। এই বিক্রিত পণ্যের বের হয়ে গেছে। আমাদের এই এতটুকুর জন্য অঙ্কটা করতে বলা হচ্ছে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে গেল। বোঝা গেল? তাহলে এটা যদি আমি আবার যদি আলোচনা করি কিরকম হচ্ছে অঙ্কটা, আমরা যদি কোয়েশ্চেন দিয়ে আলোচনা করি যাই, প্রথম থেকে এখানে যদি আসি বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল বাদ, বাদ দিয়ে বের হবে কস্ট অফ র মেটেরিয়াল ইউজ। কস্ট অফ র মেটেরিয়াল ইউজ এর সাথে ডিরেক্ট লেবার কস্ট যোগ করে যোগফলের নাম হবে কি প্রাইম কস্ট। যোগফলের নাম কি হবে প্রাইম কস্ট। এই যে প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে যোগ হবে কি ফ্যাক্টরি ওভারহেড। কোয়েশ্চেনে দেওয়া আছে ফ্যাক্টরি ওভারহেড ৬৫,০০০, এটা যোগ হবে। যোগ করে যোগফলের নাম কি হবে আমরা ইতিমধ্যে শিখে ফেলছি, যোগফলের নাম হবে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এটার সাথে বিগিনিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস যোগ এন্ডিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস বাদ, বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এটার পরে যোগ করতে হবে বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুড, তৈরি মালের প্রারম্ভিক মজুদ যোগ তৈরি মালের সমাপনী মজুদ বাদ, এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুড বাদ, বাদ দেওয়া হবে কস্ট অফ গুডস সোল্ড। এই হচ্ছে এই অঙ্কটা চার। আশা করি আমি আপনাদের বুঝতে পারছি। আমি আজকে ছোট ছোট তিনটা অঙ্ক নিয়ে এখানে আলোচনা করছি, আপনারা চেষ্টা করবেন তিনটা অঙ্ক করে ফেলার জন্য। আচ্ছা আরেকটা আছে, সেটটা বলে ফেলি, এটা যেহেতু পুরোপুরি পেজে আছে, এই অঙ্কটা আমি বলে ফেলতে পারবো। তিনটায় গেলে চতুর্থ নম্বর অঙ্কটা আমি আলোচনা করতেছি আমি। From the following particular of Mosharraf Traders, prepare a statement of cost for the month of June 2007. বলা হচ্ছে from the following particular, নিম্নলিখিত পার্টিকুলার থেকে of Mosharraf Traders এর prepare a statement of cost, statement of cost কে বলতে পারবে? statement of cost কি অংশ বিশেষ হবে না পুরো হবে? অবশ্যই পুরোপুরি। স্টেটমেন্ট অফ কস্ট যে কথা, কস্ট শিটও কস্ট স্টেটমেন্টও একই কথা। হ্যাঁ, তৈরি করতে বলা হচ্ছে ফর দ্য মান্থ অফ জুন 2007 সালের জুন মাসের উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে বলা হচ্ছে। তার মানে পুরো চারটাই হবে এ টু জেড কমপ্লিট। আমি প্রথম ক্লাসে যে চারটা আলোচনা করছি ওইটা সম্পূর্ণ হবে, তবে এতগুলো আইটেম নাই, আইটেম কম। তাহলে এইটাতে যদি আমরা অঙ্ক সলিউশন না দেখে যদি করি পারা যায় কিনা দেখা যাক। মোশাররফ ট্রেডার্স, প্রথম প্রতিষ্ঠানের নাম মোশাররফ ট্রেডার্স। স্টেটমেন্ট অফ কস্ট ফর দ্য মান্থ এন্ডেড, এটা কিন্তু বলা হচ্ছে ফর দ্য মান্থ জুন, তাহলে এক মাসের, এগুলো ইয়ার না, এটা বলা হচ্ছে এক মাস, সেই জন্য ফর দ্য মান্থ জুন, ফর দ্য মান্থ এন্ডেড জুন 13 জুন 2007, ফর দ্য মান্থ এন্ডেড 13 জুন 2007 এটা লিখতে হবে। এই যে পার্টিকুলার টাকাটাকে এটাতে গড় সুন্দর করে লিখছে। আমি আগের অঙ্কটা এটি কিভাবে পার্টিকুলার টাকা গড় আকার জন্য করছিলাম আর দুইটা কলাম। তাহলে এখানে কি আছে প্রথম ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, আর কি আছে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, কাঁচামালের প্রারম্ভিক মজুদ, কাঁচামালের সমাপনী মজুদ। র মেটেরিয়াল পারচেজ কাঁচামাল ক্রয়, ডিরেক্ট লেবার কস্ট প্রত্যক্ষ শ্রম খরচ, ইনডিরেক্ট ওয়েজেস, ইনডিরেক্ট ওয়েজেস যে কথা, ফ্যাক্টরি ওভারহেড একই কথা মনে রাখতে হবে। ইনডিরেক্ট ওয়েজেস ফ্যাক্টরি ওভারহেড দুটাই সেম, পরোক্ষ খরচ। হ্যাঁ, আদার ডিরেক্ট এক্সপেন্স অন্যান্য প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ দুটো পাওয়া যাচ্ছে। ইনডিরেক্ট মেটেরিয়াল, এই ইনডিরেক্ট মেটেরিয়াল এটাও ফ্যাক্টরি ওভারহেডের একটা আইটেম, পরোক্ষ খরচ ইনডিরেক্ট। যত ইনডিরেক্ট আইটেম দেখা থাকবে এক কথায় সেগুলো সবগুলাই ফ্যাক্টরি ওভারহেড মনে রাখতে হবে। যত ইনডিরেক্ট শব্দ থাকে, আমি ফ্যাক্টরি ওভারহেডের একটা চার্ট দেখিয়েছি, ওই চার্ট থেকে দেখতে হবে। আর চার্ট যদি না দেখেও অঙ্ক করা যায়, আমার ছোট ছোট কথাগুলো মনে রাখতে হবে। যতগুলো ইনডিরেক্ট শব্দ দেওয়া থাকে ওই সকল ইনডিরেক্ট শব্দগুলাই হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড আইটেম। তাহলে ইনডিরেক্ট মেটেরিয়াল এটাও ফ্যাক্টরি ওভারহেড। অফিস এক্সপেন্স, তাহলে এটা কোথায় যাবে বুঝতে তো, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে দেওয়া ছিল, যে আগের অঙ্কে দেওয়া ছিল যে অফিস এক্সপেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা কস্ট অফ গুডস হলো পরে সেলিং এক্সপেন্স বা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, একই কথা, সেলস একই কথা, বিক্রয় মূল্য। তাহলে এই যে কোয়েশ্চেন, আশা করি আমি না বললেও আপনারা করে ফেলতে পারবেন এরকম অঙ্ক আমি একটু আগে একটা শেষ করে আসছি। তারপরে বলে যাচ্ছি ওপেনিং স্টক অফ, প্রথমত কস্ট অফ র মেটেরিয়াল বের করতে হবে। এই যে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 20,000 প্লাস র মেটেরিয়াল পারচেজ 35,000 লেস এন্ড ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 17,500 যোগ বিয়োগ করে 37,500 কস্ট অফ র মেটেরিয়াল কনজিউম যে কথা, ইউজড একই কথা। এই অঙ্কটা আমি প্রথম থেকে যেরকম আলোচনা করেছি এটা এভাবে করছে, আপনার এইভাবে করার জন্য আমি বলছি। এটা কস্ট যোগ বিয়োগ করে 37,500 আসছে, এটার নাম হচ্ছে কস্ট অফ র মেটেরিয়াল কনজিউম অথবা কস্ট অফ র মেটেরিয়াল ইউজ অথবা র মেটেরিয়াল ইউজড কাঁচামালের ব্যবহার। এটা বের হয়েছে, এটার মতোই অঙ্কটা করবেন সবগুলো। আচ্ছা গেল, এরপরে ডিরেক্ট কয়টা আছে, ডিরেক্ট লেবার কস্ট একটা আছে, আরেকটা দেখছিলাম তো কোথায়, ডিরেক্ট লেবার কস্ট আদার ডিরেক্ট এক্সপেন্স, দুইটা ডিরেক্ট আছে, এই যে ডিরেক্ট দুইটা, টাকাটা ডিরেক্ট লেবার কস্ট দেখবেন আপনারা, আমি নাম বলতেছি দেখাই দিচ্ছি আপনারা, টাকা আদার ডিরেক্ট এক্সপেন্স দুইটা যোগ করার পরে 18,000 14,500 যোগ করার পরে 70,000 প্রাইম কস্ট বের হয়ে গেছে মুখ্য ব্যয়। প্রাইম কস্ট বের করার পরে ফ্যাক্টরি ওভারহেড, এই ফ্যাক্টরি ওভারহেড হেডিং দিয়ে আছে, হেডিং দিছে কি জন্য, এখানে একাধিক আইটেম আছে
ফিক্সড ওভারহেডের দুইটা আইটেম আছে, একটা ইনডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে আর একটা ইনডাইরেক্ট মেটেরিয়াল দেওয়া আছে। তাহলে এফেক্টিভ ওভারহেডের ইনডাইরেক্ট মেটেরিয়াল আছে 4000, ইনার কলমে লিখতে হবে। এই দুটোও চাইলে ইনার কলমে ডিরেক্ট লেবার কস্ট এবং আদার ডিরেক্ট এক্সপেন্স ইনার কলমে লিখে এখানে দেওয়া যায়। মনে রাখবেন। তারপর এফেক্টিভ ওভারহেড ইনডাইরেক্ট মেটেরিয়াল আছে 4000, ইনডাইরেক্ট ওয়েজেস আছে 3000, যোগ করে কত 7000। তাহলে টোটাল যোগ করে 77000 পেলাম। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট না দিয়ে এটা টোটাল আপনারা কস্ট অফ গুডস সোল্ড লিখবেন। এটা ম্যানুফ্যাকচারিং কস্ট না দিয়ে কি লিখে দিতে হবে, কস্ট অফ গুডস সোল্ড। এটাও লেখা যায়, তবে কস্ট অফ গুডস সোল্ড বেশি ভালো। কস্ট অফ গুডস সোল্ড লিখবেন, কারণ এটা ম্যানুফ্যাকচারিং কস্টে লিখবে যে কখন আসবে। যদি ম্যানুফ্যাকচারিং কস্ট হবে যে এই ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং ক্লোজিং আইটেম এগুলো দেওয়া থাকে, তখন হবে যে ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন এই আইটেমগুলো তো নাই, ওয়ার্ক ইন প্রোগ্রেসও নাই, ফিনিশ গুডের ওপেনিং ক্লোজিং এগুলোও দেওয়া নাই, এখন দেওয়া নাই। এটা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট লিখবেন না, এটা কি লিখবেন, এটা কস্ট অফ সরি কস্ট অফ গুডস সোল্ড, এই কথাটা লিখতে হবে, কস্ট অফ গুডস সোল্ড। ম্যানুফ্যাকচারিং কস্ট লিখে দে এই আইটেমগুলো থাকলে, এই যে যেমন এটা ম্যানুফ্যাকচারিং কস্ট লিখছি, বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস ছিল সেই জন্য ম্যানুফ্যাকচারিং কস্ট লিখছি। এখন তো বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, কোনোটাই লিখবেন না। বই কিছু ভুল থাকে, হ্যাঁ, তা আপনারা লিখবেন সরাসরি কি ম্যানুফ্যাকচারিং কস্ট। আমি আগেও বলছি লিখতে হবে যদি এইরকম যে কোনো বিগিনিং এর ওয়ার্কিং এর একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস এর দুইটা আইটেম থেকে যে কোনো একটা আইটেম থাকলে তখন এটা হবে, আর এখান থেকে দুইটা আইটেম না থাকলে তখন এটা হবে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার হবে। আবার এটা যখন লিখতে হবে তখন এই দুইটা আইটেম থেকে যে কোনো একটা আইটেম আছে কিনা দেখতে হবে, এই দুইটা আইটেম মানে ফিনিশ গুডের ওপেনিং, ফিনিশ গুডের এন্ডিং এগুলো আছে কিনা দেখতে হবে, না থাকলে তখন এটাতে চলে যাবে। তাহলে আমরা এই যে অঙ্ক যেটা করতেছি এটার মধ্যে বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসও নাই, এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেসও নাই, বিগিনিং ফিনিশ গুডও নাই, এন্ডিং ফিনিশ গুডও নাই, কোনোটাই নাই। তাই যেহেতু নাই এই অংশটা এখান থেকে নাম আমরা প্রাইম কস্টের পরে এফেক্টিভ ওভারহেড যোগ করার পরে সরাসরি এগুলো না লিখে কস্ট অফ গুডস সোল্ড চলে আসবে, সেজন্য অঙ্কের মধ্যে এটা কস্ট অফ গুডস সোল্ড লিখবেন। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট না লিখে কি লিখতে হবে, এটা কস্ট অফ গুডস সোল্ড 77000, এটা খেয়াল করে লিখবেন, এটা লিখবেন না, এটা ভুল রয়েছে। আচ্ছা গেল। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে কি যোগ করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ করতে হবে যে দুইটা করা ছিল অফিস এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, এই দুইটাকে বলা হয় কমার্শিয়াল এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স, দুটো হেডিং। তাহলে এই যে কমার্শিয়াল এক্সপেন্স, এর আগের অঙ্কের মধ্যে আরেকটাতে দেখছিলাম অপারেটিং সেলিং, কমার্শিয়াল এক্সপেন্স, দুটো একই কথা, বাণিজ্যিক খরচ। অফিস এক্সপেন্স 12000, সেলিং এক্সপেন্স 42000, যোগ করে 54000। তাহলে টোটাল যোগ করে পাইলে 1,31,000 টাকা টোটাল কস্ট। টোটাল কস্ট তারপর দেওয়া আছে কি সেলস, একটু আগে আমি বের করে ফেলছি, সেলস দেওয়া আছে, টোটাল কস্ট দেওয়া, তাহলে প্রফিট কেমনে করে বের হবে, সেলস থেকে টোটাল কস্ট বাদ। আশা করি বোঝা গেল। এই যে এক আঙ্গুল খালি রেখে এখানে এক আঙ্গুল খালি রাখতে হবে, এবার আমি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে, হ্যাঁ, প্রফিট লেখার জন্য প্রফিটের জায়গা যতটুকু লাগে ততটুকু খালি রাখতে হবে, খালি রেখে সেলস টাকা বসাই দিতে হবে, 2 লাখ সেলস, যে সেলস আছে 2 লাখ, 2 লাখ বসাই দিয়ে ডাবল আন্ডারলাইন করে, হ্যাঁ, সেলস 2 লাখ থেকে 1,31,000 বাদ দিলে টোটাল কস্ট 1,31,000 বাদ দিলে 69,000 বের হয়েছে ব্যবধান, আর সেটা হচ্ছে প্রফিট। এখানে একটা যোগ চিহ্ন দিবেন, প্লাস চিহ্ন, প্রফিটের আগে কি দিবেন, একটা প্লাস চিহ্ন, বইয়ে দেয় নাই আপনারা দিবেন। প্রফিট বলে ব্যালেন্সিং ফিগারও লিখতে পারেন, অথবা ব্র্যাকেটে 2 লক্ষ মাইনাস 1,31,000 এভাবে লিখেন, তাহলে মনে থাকবে ভালো। মানে যোগ প্রফিট ব্র্যাকেটে 2 লাখ বিয়োগ 1,31,000, তাহলে এই টাকাটা বের হয়ে যাবে। এটাই হচ্ছে সেলস। তাহলে আমি এই সংক্ষিপ্ত সময়ে কস্টশিট অধ্যায়টা আসলে একেবারে একটা ইজি অধ্যায়, যে জন্য আমি এই এক বসাতে 4টা অঙ্ক আলোচনা করে ফেলতে পারছি। এগুলো বি পার্টের অঙ্কতেই থাকবে, ছোট অঙ্কের মধ্যে। সামনের দিকে আরেকটু আস্তে আস্তে জটিলে যাওয়া হবে ক্লাস। তাহলে আশা করি আমি আপনাদেরকে অঙ্কটা বুঝাতে পারছি। যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে আমাকে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব। আর না বুঝলে আমি এমন ভাবে আলোচনা করছি, না বুঝার কোনো ওয়ে থাকে না, তারপরে যদি কেউ না বুঝে ভিডিওটা দেখে বারবার দেখে বুঝে ফেলতে পারবেন। আশা করি আমি আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আর আমি শীঘ্রই লাইভ ক্লাস নিয়ে ইউটিউবে হাজির হচ্ছি, লাইভ ক্লাস নিয়ে চোখ রাখুন। আমার ফেসবুকের মধ্যে আমি স্ট্যাটাস দিব কোন দিক থেকে, যাদের যেই সকল ছাত্রছাত্রীদের স্ট্যাটাস বেশি পাওয়া যাবে কোন ক্লাসে লাইভ ক্লাস নেবে, যারা পাবে তাদের ক্লাসটা আমি আগে প্রথম শুরু করব। আমি সেই জন্য কমেন্ট বক্সে, আমার ভিডিওর কমেন্ট বক্সে মতামত চাই, কাদের ক্লাস, একাদশে ক্লাস নিব আগে নাকি দ্বাদশে নিব, নাকি এমবিএ নাকি বিবিএ নাকি বিবিএ পাস, কোন গ্রুপের, যাদের যে গ্রুপের কমেন্ট বেশি পায় তাদের ক্লাস আমি আগে শুরু করব। আচ্ছা, তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি সবাইকে।